আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ৩ মে রবিবার এবং আমি আজকের মার্কেট নিয়ে এখানে আলোচনা করতে এসেছি। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কোনো যোগাযোগ করতে চাইলে আমার সাথে করতে পারেন। তবে স্টক সাজেশন বা স্টক নিয়ে আপডেট আমি বলবো যে আপনি ইউটিউবে কমেন্ট করেন, আমি এখানে জানিয়ে দিব। কারণ হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ দেন এবং এতে প্রত্যেককে রিপ্লাই করতে আসলে আমার দ্বারা সম্ভব হয় না, কারণ অনেক মানুষের প্রায় ১০০-১৫০ জন মানুষের মেসেজ চলে আসছে, অনেকে ফোনও দেন, দুইটাই আসলে সম্ভব না। আমি বলবো যে আপনার একান্ত কোনো দরকার ছাড়া আপনি আমাকে ইউটিউবে জানান। আর তাছাড়া একই স্টক নিয়ে আপনারা আপডেট চান, এতে হয় কি আমি হোয়াটসঅ্যাপে একটা স্টক আমি ১০ জনকে বলতেছি, কিন্তু ইউটিউবে কমেন্ট করলে আমার এই কমেন্টটা দেখে হয়তো বাকি ১০ জন উপকৃত হবেন। তাই আমি বলবো আপনি কমেন্ট করেন, তাহলে আমি সবকিছু জানিয়ে দিব। তো চলেন আজকের মার্কেটটা একটু আমরা দেখে আসি। আজকে মার্কেট আবারও সেম একটু ডাউন হয়েছে এবং এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্কেট গতদিনের চেয়ে এখানে প্রায় আজকে ২০ পয়েন্টের মতো ডাউন হয়েছে। যদি আমরা এখানে খেয়াল করি মার্কেট ২১ পয়েন্ট মাইনাস এবং মার্কেটে ৮২৯ কোটি ভলিউম মোটামুটি ঠিকঠাক আছে। সো অর্থাৎ মার্কেট একান্ত বাজে হয়ে গেছে এরকম না, কিন্তু মার্কেটে একটা প্রফিট টেক হচ্ছে বা মার্কেটে শিফট চলতেছে, সেক্টর বদলাচ্ছে। তো এটা দেখার বিষয়। এখানে অনেক স্টকই লাল, অনেক স্টকই সবুজ, এগুলো দেখতে হবে। আপনার টেক্সটাইলে কিছু পজিটিভ আছে, ইঞ্জিনিয়ারিং আছে, টাকা সবচেয়ে বেশি ঢুকতেছে ব্যাংকে। অর্থাৎ ব্যাংকে আসলে টাকা ঢুকতেছে না, ব্যাংক থেকে স্মার্ট মানি বের হয়েছে অনেক সেলসে এবং পাবলিক ধরা খেয়ে বসে আছে। তো চলুন আমরা এখন ইন্ডেক্সটা দেখি। দেখুন মার্কেট গত ২ দিন থেকে লাল, ২ দিন নামলো। এখানে মার্কেট গত বৃহস্পতিবার সম্ভবত ৩০ এপ্রিল বেড়ে ৫,৩২৭ থেকে নেমে ৫,২৬৫ তে, অর্থাৎ এই ২ দিন কিন্তু অনেক মার্কেট নামছে এবং অনেকেই ধরা খেয়ে বসে আছে। এবং আপনাদেরকে দেখাই, প্রথমেই গত বুধবার আমি এই কথাটা জানিয়ে দিয়েছিলাম আমার গ্রুপে যে মার্কেট এই কদিন পুরোপুরি একটা রেজিস্ট্যান্স জোনে আছে এবং এইখান থেকে উঠতে পারে ঠিক আছে, কিন্তু নামার সম্ভাবনা বেশি। তাই যখনই আমরা রেজিস্ট্যান্স বা একটা এমন জোনে দেখি যে এখান থেকে সেল যাবে, এইখানে বুঝতেছি না কি হবে, এখানে রিস্ক আছে, আমরা কিন্তু এখানে ট্রেড করা বন্ধ করে দিই। আমরা নতুন কিছু কিনি না, আমরা দাম বাড়িয়ে কিছু নেই না, হাতে ক্যাশ রাখি। ওইটাই কিন্তু গত বুধবার বলা। এরপর তো আপনারা দেখলেন বৃহস্পতিবার মার্কেট নামলো এবং শুধু বৃহস্পতিবার না, এরপরে আমি গতদিন কি বলছি, আমার গ্রুপ তো মেতে আবার চালু করছি এবং মেতে আজকে ৩ মের আগে ২ মে অর্থাৎ গতকাল রাতে আমি জেনে দিয়েছি, সবার উদ্দেশ্যে বলেছি মার্কেট নামার চান্স আছে, তাই কালকে আপাতত কিছুই কিনবো না। ট্রেড আবারে ভালো কিছুর সম্ভাবনা দেখলে সেটা আমি জানিয়ে দেবো। আর হাতে কিছু ক্যাশ টাকা রাখেন যাতে বলা যায়। এবং সত্যিই দেখেন মার্কেট কিন্তু সকালে পজিটিভ হয়েছিল, পজিটিভ হওয়ার পর আবার নেমে গেল, অর্থাৎ সকালে যারা কিনছে তারাই কিন্তু ধরা খাইছে। এবং ধরা খাইছে কারা একটু আপনাকে দেখাই কিভাবে মানুষ ধরা খায়। দেখেন এই এআইএল, আপনাদেরকে আমি এই জায়গায় দেখাই। দেখেন এআইএল ১ এপ্রিল গত মাসের শেয়ার, আপনারা জানেন অলরেডি ২টা ভিডিও বানাইছি, নতুন করে এখানে আর কিছু আমি বলতে চাই না, শর্টকাটে বলি। গত মাসের শেয়ার একেবারে প্রথম শেয়ার, যে শেয়ার নিয়ে আমি বারবার কথা বলছি আমার গ্রুপে, আমার গ্রুপের বলতে পারেন সবচেয়ে ইম্পর্টেন্ট শেয়ার, সবচেয়ে বেস্ট শেয়ার, যেটা সবাই কিনছে মোটামুটি। ১ এপ্রিল বলে দেওয়া এআইএল আপনার ৩২-এর যত নিচে পারেন ২৮ স্টপ লস এবং ফার্স্ট টার্গেট ছিল আমাদের ৩৪ প্লাস মাইনাস। এবং দেখেন আজকে মানুষ ধরা খাইছে কিভাবে, ৩৪ প্লাস মাইনাস, ভালো করে দেখবেন ৩৪ প্লাস মাইনাস এআইএল। এবং দেখি তো আজকে এআইএল কি করছে। সকালেই এআইএল ৩৪-এর উপরে প্রায় ৩৬-৫০ টাচ করছে, টাচ করে দিন শেষে ৩২-এ। অর্থাৎ আমার যে ৩৪ প্লাস মাইনাস টার্গেট এইটার আশেপাশেই সেল গেছে। এবং যেহেতু মানে মানুষ পাগল, পাগল হওয়ার কারণে অনেক উপরে উঠছে, উঠে নামছে। এবং ভলিউম দেখেন অর্থাৎ কি পরিমাণ সেল এখানে গেছে। এবং অনেকেই কিন্তু পাবলিক আজকে এখানে কিনছে, এই দুদিন কিন্তু পাবলিক কিনতে পারে নাই, স্মার্ট মানি কিনতেই দেয় নাই। আজকে এসে পাবলিক কিনছে, কিনে পাবলিক ধরা। এবং আমাকে অনেকে মেসেজে, মানে অচেনা মানুষ, আমার গ্রুপের না, অনেকে বলছেন ভাই আজকে তো এল কিনলাম, এখন কি হবে, আপনি তো আপনার গ্রুপে বলছিলেন, এখন আমাদেরকে একটু হেল্প করেন। বাট ভাই আসলে এখন আর আমি কি হেল্প করতে পারি। এই দেখেন আমার ৩৪ প্লাস মাইনাস সেল টার্গেট, আমি কিন্তু আজকে বলছি সেল দিতে। এবং এই স্টকটা আমি আপনাদেরকে বলি, গত মাসে আমি বারবার ৩১ মার্চ, ১ এপ্রিল, ২ এপ্রিল, আপনি ৫ এপ্রিল বলেন, ৬ এপ্রিল, ১১ এপ্রিল, বারবার, মানে আপনি দেখেন ১২ এপ্রিল, ১৩ এপ্রিল, নিয়মিত ২১ এপ্রিল একই স্টক আমি বারবার গত ২৬-২৭ এপ্রিল বারবার বলে গেছি। একই স্টক নিয়ে আমি বারবার বলে গেছি, বারবার মানুষকে কেনার জন্য বলছি। এবং এই স্টকটা আমাদেরকে আলহামদুলিল্লাহ এবার একটা ভালো প্রফিট দিল। এবং প্রফিটটা কতটুকু একটু হিসাব করে দেখি তো। যেহেতু স্টকটা এইখানে ২৮-২৯, আমি ধরলাম ২৯ টাকা যদি কেউ কিনে থাকে, তাহলে এইখান থেকে এইখানে যদি কেউ ৩৪, আমার টার্গেটও সেল গেছিল ৩৬ প্লাস মাইনাস ৩৬ ৫০, আমি ৩৬-৫০ না, আমি ধরতেছি আমার টার্গেট ৩৪ টাকা যদি সেল দেয়, তাইলেও ভাই ১৯-২০%। এক মাস বসে একটা স্টকে, এই স্টকে, এবং এই স্টকে বারবার বলছি এই স্টকে আপনার উচিত ছিল পোর্টফোলিওর বড় অংশ টাকা। এক মাস বসে আমি যদি 20% প্রফিট পাই, আমার লস কি? যেখানে মানুষ আমার গ্রুপে আমার বলছে ভাই 5% প্রফিট পেলে আমি খুশি, 10% প্রফিট পেলে আলহামদুলিল্লাহ ভাই ঈদ লেগে যাবে, সেইখানে 20% তো আলহামদুলিল্লাহ অনেক। একটা মাস বসে 20% আর কি লাগে। প্রতি মাসেই এরকম সম্ভব এটা আমি বলতেছি না, বাট এই সম্ভাবনা এরকম একটা মাসে একটা স্টক 20% নিলে আমার তো অনেক।
এবং এইখানে দেখেন এটা হচ্ছে আজকের মেসেজ। আজকে আমার বলা ছিল এএল চাইলে সেল দিয়ে প্রফিট নিয়ে নেন। প্রথম টার্গেট 34 প্লাস মাইনাস ছিল, এখানে সেল যাবে এবং সেল যাচ্ছেও। যদি দিন শেষে ধরে রাখে তাইলে একটু বাড়বে, কিন্তু দিন শেষে তো ধরে রাখে নাই, সব মোটামুটি সবাই প্রফিট নিয়েছে। অথচ আজকেই কিন্তু কিনে অন্য মানুষ আটকে গেছে। এই জিনিসগুলো বুঝেন, এল বাড়বে, হয়তো এখনো বাড়ার চান্স আছে, আমার মনে হয় 50-50 এখনো বাড়ার চান্স আছে, বা নামলেও কয়েকদিন নেমে আবার উঠতে পারে, কিন্তু অন্তত আজকের দিনটা প্রফিট নেওয়ার যে সুযোগ ছিল সেটা অনেকে মিস করছে। ইনফ্যাক্ট আপনি উল্টা চিন্তা করেন, যারা এক্সপার্ট ট্রেডার তারা আজকে কি করছে, তারা 36 টাকায় সেল দিছে, আবার যখন দিন শেষে 32-এ আসছে ওইখানে কিন্তু কিনতে পারে, এরকম কিন্তু অনেকে করে দেখতে পারে, আই ডোন্ট নো, কিন্তু করতে পারে। দেখেন দিন শেষে দাম 32, অর্থাৎ এই জায়গায় কেউ চাইলে কিনতে পারে। তাহলে চিন্তা করে দেখেন আপনি ভুলটা কোন জায়গায় করলেন, কোন জায়গায় সেল দিতে হবে এটাই আপনি জানেন না, কোন স্টক বাই করতে হবে, কোন জায়গায় কিনতে হবে সেটা আপনি জানেন না, একইভাবে কোন জায়গায় সেল দিতে হবে ওইটাও আপনি জানেন না। সবগুলাই যখন জানেন না, না জেনে আপনি মার্কেটে অন্ধভাবে জাস্ট অমুক বললো কিনলাম, ওইটা জায়গায় শুনলাম কিনলাম, ব্রোকার হাউস বললো কিনলাম, কিনে কিনে ধরা খেয়ে দিন দিন আপনার পোর্টফোলিও শেষের পথে। শেষে দোষ কাকে দিবেন? সরকারকে, সরকারের দোষ, মার্কেটের দোষ, মার্কসুজের দোষ, কমিশনের দোষ, এই যে সব কিছু সবসময় জীবনে আরেকজনকে দোষ দিয়ে গেলেন, নিজের দোষটা কই, নিজের ভুলটা কই, এটা কখনো দেখলেন না। আমি বলবো ভাই আয়নায় দাঁড়ান, নিজেকে দেখেন, নিজের দোষ দেওয়া শিখেন, তাইলে দেখবেন জীবনে ভুল করবেন না। যতদিন পর্যন্ত আপনি নিজেকে দোষ দিবেন না, নিজের ভুলগুলা আবার বলছেন, নিজের ভুলগুলা আপনি সঠিক করবেন না, কোন জায়গায় ভুল করতেছেন সেটা ঠিক করবেন না, আর একা একা মার্কেটে শুধু নাচানাচি করে ঘুরবেন, ততদিন আপনি ধরা খেয়ে যাবেন। একা একা আমরাও আগে ঘুরছি, আমরাও ধরা খাইছি, এখন আমরা শিখতেছি, এখন আমরা জানতেছি, এখন আমরা যারা জানে তাদের সাথে চলছি, চলে চলে শিখছি। আপনিও অন্তত উচিত এই মার্কেটে একা চলা না, কেউ একা চলে না, সেখানে আপনি এই মার্কেটে একা চলে কেমনে চলবেন? এবং আপনি যে একা অন্ধভাবে চলে যে ধরা খাবেন, এর প্রমাণটা দেখেন। আজকে এক ভাই, ওচেন আমি চিনি না, আমার গ্রুপের না, উনি আমার সকালে এই যে 9:57 মেসেজ দেন, ভাই এআইএল বা আলিফ নিলে ভালো হবে। এখন আমি ওনাকে কি বলবো, আমি সত্যরাই বলে দিলাম যে দেখেন ভাই, আমরা তো 28 টাকায় কিনছি, এখন অনেক বাড়ানো, এখানে রিস্ক ফ্যাক্টর থাকবে, রিস্ক থাকবে, এখানে সেল যাওয়ার চান্স খুব বেশি, এটা আমি বুঝতেছি। কিন্তু ওনাকে আমি এখন কিনেন এটাও বলতে পারতেছি না, কারণ কিনলে এখানে সেল যাবে, উনি ধরা খাওয়ার চান্স বেশি। আবার কিনিয়েন না এটাও বলতে পারছেন না, কারণ যদি না বলি আর বাই চান্স 1 টাকা বাড়ে, উনি আমার বলবেন ভাই আপনার কারণে কিনতে পারলাম না। তো আমি উনার বাস্তবতা জানালাম যে আমরা তো কিনছি ভাই 28 টাকায়, এখন নামলেও সমস্যা নেই, আমরা তো সেল দিয়ে বেড়ে যাবো। তো আপনি কিনবেন কি আপনার দেখেন, এবং শেষে দিন শেষে বলেন ভাই এল 1100, আলিফ 1000, 10,000 কিনলাম, এখন দেখি কমে, ধরা খাইলাম নাকি, অ্যাডভাইস প্লিজ, আজকে নিলাম। তো এই জায়গায় আসলে করার কি আছে দেখেন, উনি কিনছেন হয়তো এই জায়গায় 34 টাকায় এবং নেমে গেছে 32 টাকা, দিনে দিনেই 4 টাকা লস, দিনে দিনে এটা কত পার্সেন্ট নামলো আমি একটু খেয়াল করে দেখি তো। এইখানে প্রায় একদিনে 10% নেমে গেছে, অবাক কাণ্ড, চিন্তা করেন একদিনে আপনি হোল্ড হওয়ার আশায় কিনতেছেন, একদিনে সেটা 10% নেমে গেল। এখন আলিফ দেখি তো কত, উনি হয়তো আলিফও কিনছেন, আমি একটু আলিফের অবস্থাটা দেখে আসি। আলিফও কিন্তু খারাপ হয়নি, কিন্তু আলিফ দেখেন আলিফও উপরে ছিল, এরপর 6 টাকা 1 থেকে 5.90 নামছে। তবুও আলিফ এখন আমার মতে ঠিক আছে, আরো দুই একটু টানতে পারে, দেখা যায় এই যে 6.20 ক্রস করে নাকি, কিন্তু মানে এআইএল কিন্তু একটা ভালো সেল গেছে। এরপর চলেন এখানে একটু রানার অটো নিয়ে কথা বলি। রানার অটো স্টকটা নিয়ে অনেকেই আসলে জিজ্ঞেস করেছেন, আপ ট্রেন্ডের স্টক, ভালো স্টক, বাট দেখেন ফ্যাক্ট হচ্ছে কি, আমি আপনাকে বলি, আমার কাছে মনে হচ্ছে এই যে 45 টাকার জোন, এটা আসলে রানার অটো এবার ক্রস করতে আর পারবে না, আমার কাছে আপাতত মনে হচ্ছে। এবং আমার কাছে এটাও মনে হচ্ছে এই 42ও ক্রস করাটা কঠিন। আজকে যদিও 42.10 পয়সা ক্লোজ দিছে, কিন্তু আগামীকাল কি সেল গিয়ে নেমে যায় নাকি 42টা ক্রস করাটা আমার কাছে কঠিন। যদি 42 ক্রস করে তবুও 45 ক্রস করাটা খুবই কঠিন হবে। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায়, মানে দেখেন আমি খুবই কষ্ট হবে বা হবে না, হবেই যে না এরকম কিন্তু না। এই জায়গায় আপনি চিন্তা ভাবনা কি থাকা উচিত এজ এ অ্যানালিস্ট, বা আমরা কি করি এই জায়গায়, ধরেন আমার এই জায়গায় কিনা আছে, তাহলে আমি এই জায়গায় অল্প অল্প করে সেল দিলাম। আমি এই 42, 43, 44, 45, 46 অল্প অল্প করে আমার 10,000 শেয়ার কিনা, ধরেন আমি এখানে 1,000, 500, 200, 1,000, 500 এরকম করে করে 300, 700 এরকম করে করে সেল দিতাম, এবং দেখতাম যে এই 45 কি এটা ব্রেক করে যায় নাকি। হয়তো 45-এর দিকে এখানে এসে আমার দেখা যেত হয়তো 5,000 শেয়ার সেল হয়ে গিয়েছে, বাকি 5,000 ব্রেক করলে আমি তো আসি, দরকার হলে আবার কিনা যাবে, আর নইলে নামা শুরু করলে বাকি 5,000ও সেল দিয়ে দেবো, অর্থাৎ এই জায়গায় আমার একটা প্রফিট টেক হয়ে যাবে। আর যদি, বা ধরেন এই জায়গায় কিনলেও আমি একটু সতর্ক থাকতাম, কিন্তু কিন্তু এই জায়গায় এসে আমি কিনতাম না, জিনিসটা বুঝেন। এইখানে একটা রেজিস্ট্যান্স জোন, এইখান থেকে মার্কেট নামতে পারে, স্টক নামতে পারে, রিস্ক আছে। এই রিস্ক দেখে আমি এই জায়গায় এসে অন্ধভাবে স্টক কিনতাম না, আমি হয় নিচে কিনতাম, হয় এই জায়গায় কিনতাম, অথবা এই জায়গায় কিনতাম না, আর কিনা থাকলে এই জায়গায় সেল দিতাম।
এইটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের অংশ, যে আপনি প্রফেশনালি একটা ট্রেড কেমনে করবেন। আপনি অন্ধভাবে এসে মুখ চোখ বন্ধ করে ভাই এখানে কিনে ফেলি, মনে হয় ভলিউম তো ভালো, বা দেখতে ভালো মনে হচ্ছে, কিনে ফেলি লাভ করবো, এইটা হচ্ছে আমাদের অংশ না। হ্যাঁ, এইখান থেকে স্টক বেড়ে চলে যেতে পারে, ঠিক আছে চলে যাক, সমস্যা নাই। এই স্টক চলে গেলে আমি আরেকটা খুঁজে পাবো, আমি তো পাইতেছি, আমি তো অলরেডি স্টক একটা না একটা ধরতেছি, আমি তো এএল থেকে পাইলাম, আমি তো আরো স্টক পাইলাম, এইভাবে আমি অন্য স্টক ধরবো। কিন্তু যেই স্টকটা আমার রিস্ক পজিশনে, আমি বুঝতেছি না এখান থেকে কি হবে, 50-50, এখান থেকে বাড়তে পারে নামতে পারে, আমি কেন এই স্টকে ধরা খাবো, আমি কেন এই জায়গায় ধরা খাবো, এটা হচ্ছে আমার প্রশ্ন। এই জিনিসগুলো চিন্তা করবেন। তো আমি মনে করি এগেইন আমি ফাইনালি বলতে চাই যে রান আউটে এখান থেকে এই যে 45 প্লাস মানে জোন থেকে নেমে যাওয়ার চান্স আছে, একটু খেয়াল রাখবেন। উঠলে ভেরি গুড, প্রফিট করবেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই জায়গাটাকে এমন যেন না হয় এখান থেকে নামতে নামতে নিচে নেমে গেল, আপনি ধরা খায় বসে থাকলেন। দেখুন এইখান থেকেও কিন্তু বেড়ে এখানে গেছিল, অনেক এখানে কিনছে সেল দেন, এরপর নেমে নেমে এখানে আসছে, এই নামার পর টেনশন অনেকে সেল দিছে, এরপর আবার উঠে গেছে। খেয়ালটা করেন যে মানুষের সাইকোলজি কোন জায়গায়, আপনি যখনই ভুল জায়গায় কিনবেন এরপর নামা শুরু করলে আপনি টেনশনে নাই আপনি টেনশনে সেল দিয়ে দিবেন। কারণ এই যে 40 টাকায় কেনার পর যখন স্টকটা এখানে 30 টাকায় আসছে, অনেকে ভাবছেন বাইটা শেষ। তো এই জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, এরপর চলুন আমরা দেখি এখন আরেকটা স্টক দেখি। এইটা ছিল আমার মার্চ মাসের স্টক। দেখেন এই স্টকটা এমন কোনো বাড়ে নাই, সোনালি আস এমন কিছু হয় নাই, জাস্ট আমি মার্চ মাসে দিছিলাম, এবং মার্চ মাসে তো মার্কেট তো বাজে ছিল, তো আমার বলা ছিল বটমে আছে ভালো স্টক এভারেজ করতে পারেন, দাম বেড়ে যাওয়া স্টকে আমরা ঢুকতে চাই না, তখন কখন খুব রিস্ক চলতেছে, আমরা সেফ স্টকে ঢুকে কাজ করবো। স্টপ লস 150, আমরা বাই করছি 160 বা এর নিচে। আচ্ছা, 150-এ বাই করার পর এটা অনেকদিন হয় বাড়ে নাই, এপ্রিল মাস চলতেছে তখন, এপ্রিল মাসে এসে আমি বললাম যে গত মাসে যারা লোপেড সোনালি আঁশ কিনেছেন তারা কয়টা দিন হোল্ড করেন, আশা করি যে কোনো সময় 10% প্রফিট দিলে সেল দিয়ে দিবেন। এবং জাস্ট 22 এপ্রিল পড়ার পরই 23 এপ্রিল স্টকটা হোল্ড ছিল, সোনালি আঁশ 170-এ হোল্ড, এবং সামনে বাড়ার সুযোগ আছে, তবে হোল্ডের পর স্লো যেতে পারে, চাইলে অল্প সেল দিয়ে প্রফিট নিতে পারেন। এটা কিন্তু 23 এপ্রিল বলা, দেখেন যে 170-এ হোল্ড ওই দিন হয়েছিল, এখানে সেল দেন, প্রফিট নিয়ে নেন। এবং শুধু এইটা না, আমি এটা বলছি 170-এ সেল গিয়ে আবার নামলে অপেক্ষা করবেন 160-এর নিচে নামে নাকি, 60-এর নিচে নামলে আবার বাই করা যাবে, যেটা আমরা ডিএসএসএল করছিলাম। ডিএসএসএল কাহিনী আজকে দেখাচ্ছি, অন্যদিন দেখাবো। এটা আমরা এইভাবে 10.40-এ সেল দিয়েছিলাম, পরে 9.70, এখন তো 9 টাকায় চলে আসছে। এই যে নিটিংগুলো আমরা করার চেষ্টা করছিলাম। এবং দেখেন এখানে যদি আমি সোনালি আঁশ টাইপ করি, তাইলে দেখা যাবে যে এই যে সোনালি আঁশ, এই জায়গায় খেয়াল করেন এখানে 170-এ হোল্ড ছিল, এই যে 23 এপ্রিল 170-এ হোল্ড ছিল, এখানে সেল দিয়ে বলছি, সেল দেওয়ার পর আবার কিন্তু 150-এর নিচে আসে, এবং সবচেয়ে বড় জিনিস 150 যে আমাদের স্টপ লস, এর নিচে যায় নাই, এক্সাক্ট 151-52 থেকে ঘুরে ওই দিন মার্কেট ক্লোজ হয়েছিল 154-তে, এবং এরপর থেকে আজকে আবার বেড়ে গেছে। তাই যদি কেউ দেখেন যারা চালাক, তারা কিন্তু এই জায়গায় একটা সেল দিয়ে এখানে আবার কিনতে পারবে। এবং এটা আমি বলতেছি না আমরা প্রফিট করছি, আসলে এইটা তো আর কোনো প্রফিটই না, প্রফিট তো এখনো মানে সুযোগ রয়ে গেছে। কিন্তু এইখানেও 2-1 জন আমার আছে গ্রুপে যারা এখানে সেল দিয়ে আবার আজকে কিনে ফেলছে। এইটা জাস্ট আমি দেখাইলাম যে মানে অ্যানালিসিসটা কতটুক লাগে। দেখেন এই অ্যানালিসিস যে এই জায়গায় লাগবে এটা আমিও মানে বিশ্বাস করিনি, কিন্তু এই 10 টাকার মধ্যে অ্যানালিসিস কিন্তু লাগতেছে। একটু যদি আপনি খেয়াল করেন এই 10 টাকার মধ্যে আপনার অ্যানালিসিস লাগানো সম্ভব। সো এর জন্য আমি বলি যে আপনারা যতই বলেন ভাই অ্যানালিসিস বিশ্বাস করি না, এগুলো মার্কেটে লাগে না, এগুলো ফেক, আসলে আপনি জানেনই না, অথবা আপনি যার সাথে চলতেছেন সে বাটপার, সে আপনার বোকা বানায় বলছে ভাই এই সেই। আমি নিজে অনেকের গ্রুপে ছিলাম, অনেকের গ্রুপে আসিও এখন, বেশিরভাগ মানুষই অ্যানালিসিস মার্কেটে জানে না। অ্যাকচুয়াল টেকনিক্যাল অ্যানালিসিস আমাদের মার্কেটে হাতে গোনা 5-7 জন জানেন, বাকি বেশিরভাগই হচ্ছেন জাস্ট নামে বলেন আমি অ্যানালিস্ট, আপনার ওই স্টক অ্যানালিস্ট ভিডিওর মতো নামে বলে অ্যানালিস্ট, আসলে কিছু জানেন, জাস্ট কিনেন সেল করেন, বাড়লে বলে সেল, আর কমলে কেন বাই, এইটাই উল্টাপাল্টা, মানে কোনো কিছু নিয়ম নেই। আর আপনি তাদের মানে চটকদার কথায় ধরা খেয়ে শেষ পর্যন্ত মানে পোর্টফোলিওটা লস করেন। এরপর দেখেন গত 2 মাস থেকে আমি সবাইকে বলছি যে আমার গ্রুপে যে ব্যাংক থেকে দূরে থাকেন, সবাই বারবার ব্যাংক কিনতে চায়, ব্যাংকের প্রতি আমাদের একটা আলগা প্রেম আছেই বেশিরভাগ মানুষের, এবং ব্যাংকের উপর বিশ্বাস বেশি, প্রেম আছে, ব্যাংক এমন কোনো লাভ দেয় না, তাও সবাই ব্যাংকে থাকতে চান, ঠিক আছে সমস্যা নাই, যার যার চয়েস। বাট আমি বলছি ডিভিডেন্ড টাইমে ব্যাংক যা দেওয়ার দিয়ে দিছে, বের হয়ে যান, ব্যাংকে থাকিয়েন না। ফান্ডামেন্টাল ইপিএস ন্যাব এইগুলোই হচ্ছে বাংলাদেশের বড় স্ক্যাম। এইগুলা যদি অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল আর ইপিএস কাজে লাগতো, তাহলে ইপিএস ভালো ইপিএস দেওয়া শেয়ারের দাম তো নামতো না, আর ফান্ডামেন্টাল শেয়ারের দাম নামতো না। ব্যাট বিসি আপনার 1700 থেকে এখন আছে 200-তে, জিপি কই থেকে নামছে, ওয়ালটন 1000 থেকে এখন আছে 300-400-তে, রেনাটা চলে আসছে 400-তে 1000 থেকে। তো এগুলা মানে ফান্ডামেন্টালের যতই আপনি মুখে ফেনা তোলেন, আলটিমেটলি ফান্ডামেন্টাল যে আপনারে মানে একটা ধনী বানায় ফেলবে এরকম কিছু না, এটা আমি বারবার বলে আসছি। এবং এর প্রমাণই দেখা গেল যে ফান্ডামেন্টাল গুলো সবচেয়ে বেশি নামতেছে, ব্যাংকগুলো নামতেছে। ব্যাংক কিন্তু যা বাড়ার বেড়ে গেছে, প্রফিট যা দেওয়ার দিয়ে দিছে, এখন ব্যাংকের অবস্থা খারাপ, ব্যাংকের ডিভিডেন্ড দেওয়া শেষ, ব্যাংক এখন সবগুলো ডিভিডেন্ড দিচ্ছে। এবং এই যে ব্যাংকগুলো এগুলো ডিভিডেন্ড দিবে না সবাই জানে, গতবার নো ডিভিডেন্ড আসছে ভাই, গতবার মার্কেন্টাইল, এবি ব্যাংক, প্রিমিয়ার নো ডিভিডেন্ড আসছে। আর এবার তো আপনি স্টক নাতে বা যে কোনো জায়গায় গিয়ে দেখেন অলরেডি নেগেটিভ ইপিএস,
তাদের বেশিরভাগই নেগেটিভ ইপিএস। তাহলে এই জায়গায় আমি কেন থাকবো? আমার কি দরকার? আমি বারবার বলছি এবি ব্যাংক থেকে বের হয়ে যান। আমি আমার গ্রুপের মানুষকে বলছি যে এই 60 টাকাগুলো সেলিং জোন, চাইলে পারলে বের হয়ে যান, বের হয়ে যান, বের হয়ে যান। এই যে আপনার প্রিমিয়ার ব্যাংক, শাহজালাল ব্যাংক, সবগুলাই অলরেডি প্রফিট যা দেওয়ার দিয়ে দিছে, উচিত বের হয়ে যাওয়া। কিন্তু অনেকেই দেখা গেল মানে বের হলেন না। আইবিএফসি ব্যাংক, আমি এটাও বলছি অনেকে, আমার গ্রুপেরই ভাই কয়জন আছেন, বলছি ভাই নামবে, বের হয়ে গেলে ভালো। মানে সমস্যাটা হয় আসলে বেশিরভাগ মানুষই এত লসে এখন আবার বের হতে ভয় পান, আবার কোন জায়গায় এটা এভারেজ করবেন এটাও জানেন না। তো যাই হোক, যদি বের হতে না পারেন কিছু করার নাই, আসলে এখন আগামী 1-2 মাস বসে থাকতে হবে। এবং আমি বলবো এরপর সঠিক জায়গায় এভারেজটা করা শিখেন। এখন এভারেজ করিয়েন না, আগে স্টকটা একটু রেডি হইতে দেন। এখন তো এভারেজ করলে এখন আপনার হাতে আছে 10 লাখ, ঢুকাবেন, ঢুকানোর পর 2 মাস বসে থাকবেন। এই 2 মাসে অনেক শেয়ারই বাড়বে, আপনি তো তাইলে ওই শেয়ারগুলো কিনতে পারলেন না। তাই এই জায়গায় নতুন করে আপনার এখন মানে লাভ দিয়ে না কিনে আপনাকে বুঝতে হবে কোন জায়গায় টেকনিক্যালি স্টকটা বাড়বে। বাড়ার যখন সিগন্যাল দিবে তখন আপনি এন্ট্রি নেবেন, এর আগ পর্যন্ত না। তো দেখেন এখন সবগুলা ব্যাংক নেগেটিভ। আচ্ছা, শুধু ব্যাংক না, এই শেয়ারগুলো দেখেন, এই যে রহিমা ফুড আমি সবসময় বলি একটা স্টক যখন অনেক বেশি গেইন দিয়ে দিছে, এরপর আস্তে আস্তে স্মার্ট মানি ওইটা থেকে বের হয়ে যায় আর ওইটাকে তুলে না। দেখেন রহিমা ফুড এই জায়গায় কিন্তু আমরাও কিনছিলাম, আপনি পুরান প্রথম দিকের ভিডিও দেখিয়েন, এই যে 66, এই যে 70-70-এর দিকে আমরাই কিনছিলাম। এবং এই জায়গা থেকে কেনার পর, এই 66 জন থেকে কেনার পর 70 থেকে গেল রহিমা কোথায় 170, প্রায় ডাবলের মানে বেশি গেছে। যাওয়ার পর আমাকে বলেন, এই যে এটা গেছিল আপনার 12 অগাস্ট 2025, আর এখন হইল গিয়ে আপনার 7 মে 2026, প্রায় 1 বছরের কাছাকাছি 10 মাস গেছে। এই 10 মাসে কিন্তু এটা কি আর ক্রস করছে? না। কেন ক্রস করেনি? কারণ এই জায়গা থেকে স্মার্ট মানি পাবলিকলি আটকানো শুরু করছে। এখন স্মার্ট মানিও জানে তারা যদি স্টককে আবার এই জোনের উপরে তুলে, তাহলে এই জায়গায় যে পাবলিক আটকানো তারা বের হয়ে যাবে। স্মার্ট মানি এখানে কিছু সেল দিল, পাবলিক মানে ভাবলো যে নতুন করে বাড়বে, এখানে কিছু তুললো, পাবলিক আবার আসলো, আবার ধুমধাম করে নামলো, আবার এটাকে তুললো, যাতে পাবলিক, কারণ ওরা তো সেল দিতে পারে নাই। সবগুলোতে একদিনে সেল দেওয়া যাবে না। কারণ আপনার হাত, আপনি তো 1000-2000 শেয়ার কিনছেন, ওরা তো 10 লাখ শেয়ার কিনা, 20 লাখ 50 লাখ শেয়ার কিনা, ওরা তো একদিনে সেল দিতে পারবে না, ওদের 1 মাস লাগবে। তাই এইখানে কিছু সেল দিল পারফেক্ট, আবার এখানে সেল দিল, আবার এখানে সেল দিল, সেল দেওয়ার পর দেখেন আস্তে আস্তে নামতেছে। এই যে 170, পরের বার এই জায়গা টাচ করলো না, এর নিচে, পরের বারও এই জায়গা টাচ করে নিচে, একটা বার এই জোনটা ক্রসই করলো না। অর্থাৎ এই জায়গাগুলো যারা কিনছে তারা তো জীবনেও বের হতে পারবে না। মানে জীবনে হয়তো বের হবে, কিন্তু মানে এই কয়েক বছর মাঝে আর বের হতেই পারলো না, এবং এই জায়গায় সে যাবে না জীবনেও, কারণ গেলে তো এখানে পাবলিক বের হয়ে যাবে। পাবলিককে তো সে বের হতে দেয় নাই, এখানে গেলেই পাবলিক সেল দিয়ে বের হয়ে যাবে, তখন স্মার্ট মানি তো ধরা খায় গেল। লজিকগুলো বুঝেন। এরপর দেখেন এই স্টকটা নামতে নামতে এখন আবার এখানে চলে আসছে। এবং আমি দেখছি রহিমা ফুডের প্রতি মানুষের প্রেম, যে আমি দেখি সাধারণ পাবলিক যেই স্টকটা বেড়ে যায় এরপর ওইটার পিছু মানুষ ছাড়ে না, বারে বারে এই যে রহিমা ফুডে আপনি পাবেন, আপনি রহিম ট্যাক্সে যান মানুষ পাবেন, শেয়ারগুলো এখনো বাড়তে, রহিম ট্যাক্স যদিও এখনো ইপিএস টিপিএস ভালো, কিন্তু আলটিমেটলি স্টকটা বাড়ছে কই থেকে? প্রশ্নটা করেন। স্টকটা আসছিল আপনার এই 100 থেকে, 100 থেকে স্টকটা গেল 271, প্রায় 3 গুণের কাছাকাছি। এরপর আপনি স্টকের পিছনে আর লেগে থেকে কি করবেন? আরো স্টক খুঁজেন, মার্কেটে একটার পর একটা স্টক প্রফিট দিচ্ছে। সমস্যাটা হয় কি, একটা স্টক বাড়ার পর আপনারা আসলে জানেন না কোনটা বাড়বে, বুঝতেছেন না কোনটা, ওই যেটা বাড়ছে ওইটার পিছনে বসে আছেন। আপনার রহিমা ফুড মিস, রহিম টেক্স মিস, সমস্যা নেই, আপনি আরেকটা খুঁজেন। এরপর তো ভিডিও টাকা বাড়লো, এরপর তো বিডি ল্যাম্পস বাড়লো, একটার পর একটা ঘুরতেছে, আরেকটা স্টক খুঁজেন, আরেকটা স্টক খুঁজতে হবে, জানতে হবে, টেকনিক্যালি বুঝতে হবে, নইলে তো চলবে না। নইলে এক স্টক নিয়ে কতদিন বসে থাকবেন? ক্রিস্টাল ইন্স্যুরেন্স দেখেন, মানে স্টকের কি মার্কেটে অভাব আছে? তাইলে এই স্টক যেটা এখানে 40 থেকে ডাবল হয়ে গেছে 90 থেকে, এটাতে আমি কেন কিনবো? এবং এইটাও দেখেন নামার মতো অবস্থায় আছে, একটু সাবধান হয়ে যান, খেয়াল রাখবেন। যাওয়ার আগে আপনাদেরকে একটা শেয়ার দিয়ে যাই। এটা আসলে ভাবছিলাম আমার গ্রুপে দিব, বাট ভাবলাম শেষে ওপেনলি দিয়ে দিই, সবার জন্য উপকার হবে। শেয়ারটা যেহেতু মোটামুটি ভালো ফান্ডামেন্টালি, তামিজ টেক্সটাইল, আপনারা ফান্ডামেন্টালগুলো নিজে চেক করে নেবেন। আমি জাস্ট টেকনিক্যাল সাইডটা বলে রাখি যে এইখানে এইটা ব্রেকআউট দিয়ে বের হয়েছে, বের হয়ে আবার রিটেস্ট করছে। এইখান থেকে একটা ভালো পজিশন, আজকেও একটা ভালো ভলিউম এবং ভালো ক্যান্ডেল দিছে, এইখান থেকে বাড়ার চান্সটা আমার আছে। এবং এটা আমি অনেকদিন থেকে ট্র্যাক করতেছিলাম, আমার মধ্যে দুইটা টার্গেট, 140 প্লাস মাইনাস, আর এই যে 170 প্লাস মাইনাস, এই জোনে মানে যাবার চান্স খুব বেশি। বর্তমান ফার্স্ট টার্গেট, আমি এটা সেকেন্ডে তাকাচ্ছি না, আমি ফার্স্ট টার্গেট বলবো যে 140 প্লাস মাইনাসের জন্য একটু খেয়াল রাখেন। 122 থেকে 140 যদি যেতে পারে, তাহলে এখানে আপনি ইজিলি প্রায় 15-16% গেইন পাবেন। এবং যদি কাল পরশু একটু নিচে নামে, নিচে কিনতে পারেন, এবং এখান থেকে যদি আর একটু বাড়িয়ে যায়, তাহলে তো প্রফিট আপনার 20%-এর কাছে ইজিলি চলে যাবে। তো এইগুলা, আর যেহেতু ফান্ডামেন্টাল স্টক ভালো, ইপিএসও চলে আসছে এবার ভালো, সব দিক দিয়ে হিসাব করলে তামিজ টেক্সটাইল এটা খুবই ভালো পজিশনে আছে, চাইলে কেনা যায়। আর আরেকটা, আচ্ছা না, আজকে আর আরেকটা দিচ্ছি না, ভিডিওটা আসলে লম্বা হয়ে গেছে। নেক্সট দিন আরো দুই একটা স্টক নিয়ে আলোচনা করবো, আজকের জন্য এতটুকু থাকুক। আর আপনারা জানেন একটা পেইড মেম্বারশিপ চালু করছি আমরা, এবং এই মাস অলরেডি শুরু হয়ে গিয়েছে।
কেউ চাইলে জয়েন করতে পারেন। গত মাসেও আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি স্টক নিয়ে ভালো প্রফিটে আছি এবং সব গত মাসে সবগুলো স্টক আমি সময় আসলে দেখাবো। অলরেডি আপনারা দেখলেন এআইএল, সোনালিয়াস, এছাড়া বিডিটাই ফুড আপনাদের আমাদের খুব ভালো অবস্থায় আছে। এইগুলোতে মোটামুটি প্রফিট হইতেছে। আর একইভাবে আপনার টেকনিক্যালি এই মাসেও কিছু স্টক এন্ট্রি নিব। সো জয়েন করতে চাইলে কেউ জয়েন করতে পারবেন। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।